বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই অবগত আছো, আমি গত ক্লাসটা নিয়েছিলাম তোমাদের বইয়ের বাংলাদেশে প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার সম্পর্কিত যে অধ্যায়টা রয়েছে তার উপরে। আমি প্রথম দিনে বেশ কতগুলো সংজ্ঞা এবং কিছু বর্ণনামূলক তথ্য তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। কেউ একজন অবশ্যই বলো যে বাংলাদেশে যে প্রবীণ ব্যক্তি রয়েছে এদেরকে কিভাবে সংজ্ঞায়িত করবে, অর্থাৎ প্রবীণ ব্যক্তি কাদেরকে বলা হয়? কেউ একজন। নেক্সট আরেকজন অ্যান্সার করো যে অধিকার যে একটা শব্দ রয়েছে, এই অধিকারটা কাকে বলে? তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা খুবই চমৎকার সংজ্ঞা। অধিকার কাকে বলে? তাহলে দুইটা প্রশ্নের অ্যান্সার আশা করছি তোমরা সকলেই ভালোভাবে দিতে পেরেছো। তো ধন্যবাদ তোমাদের। একটা কথা এখানে ক্লাস শুরু করার আগে বলি, আমি এর আগেও বলেছি যে আমার ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাসগুলো আমি চেষ্টা করি একটা অধ্যায়ের উপরে বা একটা পাঠের উপরেই পরিচালনা করার। এক্ষেত্রে সুবিধাটা হয় এরকম, তোমরা যদি দুইটা ক্লাস গুরুত্ব সহকারে ফলো করো তাহলে মনে হয় না তোমাদের বাড়তি সময় ব্যয় করে বাসায় পড়তে হবে। যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে পারো তাহলে এটা আশা করা যায় এই অধ্যায়ের যে সমস্ত বিষয়গুলো তোমার জানা প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো তোমার মাথায় ঢুকে যাবে। তারপরেও বইয়ের বিকল্প নয়, বই অবশ্যই পড়তে হবে। তাহলে আশা করছি এবং তোমরা গত দিনের ক্লাসে যে সমস্ত বিষয়গুলো শিখেছিলে সেগুলো তোমরা ভালোই বলতে পারছো। তো আমরা দেখো বাংলাদেশে প্রবীণ ব্যক্তি কি এবং এদের বিভিন্ন যে দিকগুলো রয়েছে, সমস্যা জর্জরিত যে বিষয়গুলো রয়েছে, কোথায় থেকে সমস্যাগুলো উৎপত্তি হচ্ছে, কেন হচ্ছে, তাদের মানসিক অবস্থা কী, এই বিষয়গুলো তোমরা কিন্তু সহজেই জানতে পারবে। এবং বলাই চলে বাস্তব জীবনের জন্য হলেও এটা আমাদের অবশ্যই শিক্ষণীয় বিষয় যে আমাদের সমাজ জীবনে আমরা যে প্রবীণদের যে দুঃখ দুর্দশাগুলো দেখতে পাই, এই সমস্ত দুঃখ দুর্দশাগুলো কি করলে তাদের দূর করা সম্ভব, এই বিষয়গুলো যেন আমরা সকলেই শিখতে পারি। তো আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে দেখো প্রবীণদের অধিকার এবং প্রবীণদের সমস্যা, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রবীণদের সমস্যাগুলো তোমাদের বইতে তিনটা ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটা স্বাধীনতা সংশ্লিষ্ট, অংশগ্রহণ এবং পরিচর্যা। যেহেতু আমাদের ভিডিও ক্লাসটা খুবই স্বল্প পরিসরের হয়, আমি সংক্ষিপ্ত আকারে সেগুলো তোমাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। তাহলে প্রবীণ ব্যক্তি কাদের বলে? যাদের বয়স 60 বছরের উপরে তাদেরকে আমরা প্রবীণ ব্যক্তি বলে থাকি। এই সমস্ত প্রবীণ ব্যক্তিরা আমাদের পরিবারের একটা অংশ, তাদের যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো সম্পর্কে তারা সচেতন হলেও আমরা তাদেরকে বঞ্চিত করি, আবার অনেকে আমরা নিজেরাই সচেতন না। তো আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা অধিকার নিয়ে বর্ণনা করি। সেটা হচ্ছে খাদ্য, পানি এবং আশ্রয়। দেখো এগুলো তোমাদের পাঠ্যপুস্তকেই লেখা আছে। এই সমস্ত অধিকারগুলো অবশ্যই আমাদের পরিবারের যারা প্রবীণ রয়েছে তাদেরকে দিতে হবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা তাদেরকে কিন্তু ঠিকমতো দেখি না। যেমন হচ্ছে খাদ্য, পানি এবং আশ্রয় তাদেরকে দিতেই হবে। তারা যে পরিমাণ খাবার খায়, তারা যে বসবাস করবে, তাদের এই বসবাস করার জন্য যে জায়গার প্রয়োজন, উপযুক্ত পরিবেশ প্রয়োজন, এটা কিন্তু অবশ্যই তাদেরকে নিশ্চিত করতে হবে। এটা তাদের স্বাধীনতা অধিকারের মধ্যে পড়ে। উপার্জন করার অধিকার। দেখো অনেক ব্যক্তি বৃদ্ধ হয়ে গেলেও তার যদি কাজ করে আয় অর্জন করার মতো অ্যাবিলিটি বা সামর্থ্য থাকে এবং সে যদি করতে চায় তাহলে সেটাও তাদেরকে করতে দিতে হবে। আমরা কিন্তু অনেকেই তাদেরকে ঘরের কোণার মধ্যে বন্দি করেই রাখি প্রায়, অথবা তারা যদি একটু বিপদ আপদ বা বিরক্তর কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। কিন্তু ওই ব্যক্তি যদি তার শারীরিক সক্ষমতা থাকে এবং সে যদি ইচ্ছা পোষণ করে যে আমি কাজ করব, উপার্জন করব, তবে সে অধিকার তাকে দিতে হবে। তাহলে এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। দেখো শিক্ষা এবং প্রশিক্ষণ, শিক্ষার কোনো বয়স নাই, আমরা বিষয়টা অনেক আগে থেকেই
বিভিন্ন মুখে শুনে আসি, পাঠ্যপুস্তকে দেখতে পাই। তো যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা যায়, কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। তো একজন প্রবীণ ব্যক্তি যদি এটা মনে করে, সে যদি চায় যে আমি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করব, কিছু শিখব, তবে তাকে অবশ্যই সেই বিষয়গুলো মেনে নিতে হবে আমাদের। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তাদের কথা খুব একটা গুরুত্ব সহকারে দিই না। দেখো, আমরা কিন্তু অধিকার সমূহ সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করছি। এই অধিকারগুলো বইয়ে রয়েছে, আমি ক্লাসও নিয়েছি, লাইভ ক্লাসে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছে। এখান থেকে তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন পাবে যে বাংলাদেশের যে প্রবীণ ব্যক্তি রয়েছে, প্রবীণ ব্যক্তিদের কি কি সমস্যায় তারা প্রতিনিয়ত জর্জরিত হয়ে থাকে। এরপরে দেখো, বাড়িতে থাকার অধিকার। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বৃদ্ধাশ্রম, বৃদ্ধদেরকে রাখার জন্য যে আশ্রম, সেটাকে বলা হয় বৃদ্ধাশ্রম। আমাদের ফ্ল্যাটে অনেকগুলো জায়গা থাকার পরেও আমাদের বৃদ্ধ পিতামাতার জায়গা হয় না, এটা খুবই দুঃখজনক। বিশেষ করে গ্রামীণ সমাজে এই চিত্রটা দেখা যায়, অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলিতেও দেখা যায়। অনেক কষ্ট করে পিতামাতা তার সন্তানকে লালন পালন করে বড় করছে, কিন্তু এই কষ্টের বিনিময়েও তারা কিন্তু বৃদ্ধ পিতামাতাকে নিজের বাসায় রাখতে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটা একজন বৃদ্ধ মানুষের জন্য কতটা বেদনাদায়ক, এটা আসলেই ভাষায় প্রকাশ অযোগ্য। তো আশা করব আমরা তোমরা সকলে একদিন বৃদ্ধ হব, আমরা এই বৃদ্ধ মানুষের প্রতি এখন থেকে যেন কেয়ার নিতে পারি। অবশ্যই আমরা আমাদের পরিবারে যদি কেউ থেকে থাকে, তবে কে কি করলো সেটা না দেখে তুমি কতটুকু করলে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কতটুকু করলে, এই বিষয়টা অবশ্যই তোমরা দেখবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল স্বাধীনতা সংশ্লিষ্ট অধিকার। তোমাদের বইতে আরও লেখা আছে অংশগ্রহণমূলক অধিকার, পরিচর্যা অধিকার। তো এগুলো অনেকগুলো পয়েন্ট দেয়া আছে। যেমন অংশগ্রহণ সংশ্লিষ্ট অধিকারটা তোমাদের বইয়ে 87 পৃষ্ঠায় দেয়া আছে। যেমন যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেকে জড়িত করতে পারে, নিজে অংশগ্রহণ করতে পারে, এরকম অধিকার দিতে হবে। দেখা যাচ্ছে তোমার বাসায় একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, একটা আয়োজন হচ্ছে, এই আয়োজনের ক্ষেত্রে আমরা কিন্তু বৃদ্ধ ব্যক্তিদেরকে সরিয়ে রাখি, দূরে রাখি, ঘরের কোনায় রাখি। কিন্তু সে যদি চায়, তার যদি সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই তাকে এই সমস্ত কাজে অংশগ্রহণ করতে দিতে হবে। কোনো একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছ পারিবারিক গুরুত্বপূর্ণ বিষয়ে, তাও তাদের কাছে সাধ্যমতো চেষ্টা করতে হবে তাদের মতামত গ্রহণ করার। তারা যদি চিন্তা করে কোনো বিষয়ে আন্দোলন করবে, কোনো সংগঠন গড়ে তুলবে, এই ক্ষেত্রেও তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে তোমার অংশগ্রহণমূলক অধিকার। তাহলে একটা কথা একটু বলি, এই কারণেই যেখান থেকে সৃজনশীল থাকার পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্নও থাকতে পারে। যেমন বলে যে কোনো মত প্রকাশের যে বৃদ্ধদের অধিকার রয়েছে, এটা স্বাধীনতা সংশ্লিষ্ট না অংশগ্রহণ সংশ্লিষ্ট। তাহলে এটা যদি মুখস্থ করার পাশাপাশি তোমরা বুঝে নিতে পারো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে যেহেতু সে মতামত দিচ্ছে, মত প্রকাশ করছে, তাহলে নিশ্চয় এটা একটা অংশগ্রহণমূলক অধিকার। এরপরে আরও একটা অধিকার রয়েছে, দেখো পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। তাহলে পরিচর্যা শব্দের অর্থ হচ্ছে যত্ন নেওয়া। তারা বৃদ্ধ হয়ে গেছে, আমরা ছোট সন্তানদেরকে যেভাবে লালন পালন করি, বৃদ্ধ পিতামাতাকেও আমাদের সেইভাবে লালন পালন করতে হবে। শুধু পিতামাতা না, আমাদের যদি দাদা নানি থাকে, অর্থাৎ পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি থাকে, তাহলে সন্তানদের মতোই তাদেরকে আমরা লালন পালন যেন করতে পারি। এই সমস্ত অধিকারগুলোকে বলা হয় পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার। তোমাদের বইতে যেমন লেখা আছে সেবা যত্ন ও রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার, দৈহিক মানসিক এবং আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। দেখো, দৈহিক মানসিক এবং আবেগীয় ইমোশনাল কিছু বিষয়গুলো থাকে, তার সঙ্গে ভালো কথা বলা, তার মতামতকে গুরুত্ব দেওয়া, এই যে আবেগীয় বিষয়গুলো, তাকে উৎফুল্ল রাখা, ঠিক আছে, তার শরীর যদি কখনো অসুস্থ হয়, শারীরিকভাবে যে যদি অসুস্থ হয়ে পড়ে, তার সেবা যত্ন করা, এই সমস্ত অধিকারগুলোকে এই পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি ক্লাসটায় নিচ্ছে আমাদের প্রবীণদেরকে নিয়ে, এই প্রবীণ ব্যক্তি কি কি আমাদের কাছ থেকে পাওয়ার যোগ্যতা রাখে সেই বিষয়গুলো নিয়ে। তাহলে আমি আশা করছি তোমরা বিষয়টা সহজে বুঝতে পারছো। একজন স্টুডেন্ট তোমরা অবশ্যই একটু বলবে আমাকে যে অংশগ্রহণমূলক অধিকার বলতে তুমি কি বুঝো? একজন বলো অংশগ্রহণমূলক অধিকার, তুমি নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট, এরপরে একজন পরিচর্যা সংশ্লিষ্ট অধিকার কাকে বলে বলো, কেননা বলা হচ্ছে এগুলো বুঝতে হবে, না বুঝলে তুমি বহুনির্বাচনী প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না।
তো ধন্যবাদ, আশা করছি তোমরা অ্যান্সারটা দিতে পেরেছো। আমি আরেকটু তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে প্রবীণদের সমস্যা। এই সমস্যাগুলো হয়তো তোমরা নিজেদের ফ্যামিলিতে যদি কোনো মুরব্বী ব্যক্তি থাকে তাহলে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, আর যেই ফ্যামিলিতে কোনো বৃদ্ধ মানুষ নাই তারা কি কি সমস্যার সম্মুখীন হয়, অবশ্যই এটা এই লেকচারটা থেকে তোমরা সহজে বুঝতে পারবে এবং এই বইতেও চমৎকারভাবে বর্ণনা করার আছে। যেমন এই সমস্যাগুলোকে শিরোনাম আকারে এখানে লেখা হয়েছে। একটা হচ্ছে পারিবারিক, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক। দেখো, পারিবারিক সমস্যাটা যদি এক কথায় বলতে চাই, পরিবারের থেকে, পরিবারের সদস্যদের কাছ থেকে যে ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই ধরনের সমস্যাগুলোকেই পারিবারিক সমস্যা বলা হয়। বলাই চলে সব ধরনের সমস্যাগুলোই একজন বৃদ্ধ ব্যক্তি তার পরিবারের কাছ থেকে পেয়ে থাকে। দেখা যাচ্ছে খারাপ আচরণ পেয়ে থাকে, খারাপ ভাষা পেয়ে থাকে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা হয়, তাদেরকে মতামত, তাদের যে মতামত রয়েছে তাদের মতামতের গুরুত্ব দেওয়া হয় না, তাদের যা শারীরিক অসুস্থতা রয়েছে সেই অসুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় না। এগুলো কে দিচ্ছে না? দেখো, পরিবারের সদস্যরাই দিচ্ছে না। সুতরাং পরিবারের সদস্য কর্তৃক যেই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেই ধরনের সমস্যাকে বলা হয় পারিবারিক সমস্যা। যদি তোমার বাসায় কোনো বৃদ্ধ ব্যক্তি থাকে, আশা করব অবশ্যই তোমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে গল্প করবে, তাদেরকে সময় দেবে, তাদেরকে উৎফুল্ল রাখার চেষ্টা করবে। কারণ একজন ব্যক্তি অবশ্যই চায় তার সঙ্গে কিছুটা সময় কাটানো হোক। তুমি একটু উদাহরণ দিয়ে যদি বোঝায়, বাস্তব জগতে চিন্তা করো, তোমার পিতামাতা বা আমার পিতামাতা যদি আমাকে একটা রুমের মধ্যে দিনের পর দিন রেখে দেয়, তাহলে তোমার মন মানসিকতা কেমন হবে? দেখা যাচ্ছে তোমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যায় না, তোমাকে প্রয়োজনীয় পরিমাণ খাবার দেয় না, তাহলে একটু চিন্তা করে দেখো কতটা কষ্টদায়ক, বেদনাদায়ক। তো আমরা সকলেই একদিন বৃদ্ধ হব, এটা মাথায় রেখে যেন আমরা সকল সন্তানরা তাদের পিতামাতাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দিতে পারি। হাদিসে রয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। তোমার মা তোমাকে যতটাই মারধর করুক, যতটাই বকাবকি করুক, তারপরেও তুমি যদি মায়ের কথা মতো চলো, মায়ের পায়ের নিচে পড়ে থাকো, তাহলে তুমি কিন্তু জান্নাত পাওয়ার ভাগীদারি হতে পারো। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখবে। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে পরিবার থেকে যেই সমস্যাগুলো পাওয়া হয় সেগুলোকে বলে পারিবারিক সমস্যা। দেখো, অর্থনৈতিক সমস্যা, উপার্জনক্ষম ব্যক্তি আর উপার্জনকারী ব্যক্তির মধ্যে অনেক তফাৎ রয়েছে। কেউ যদি উপার্জন করতে পারে সে তার ইচ্ছা মতো খরচ করতে পারে, কিন্তু আমরা জানি আমাদের বৃদ্ধ পিতামাতারা এক সময় উপার্জন করে আমাদেরকে বড় করে তুলেছে, কিন্তু এখন তাদের উপার্জন নাই। তাদেরও বিভিন্ন ধরনের আর্থিক চাহিদা থাকতে পারে, তাদেরও কিছু ক্রয় করার মন মানসিকতা থাকতে পারে। এই যে অর্থের অভাবে তারা কিন্তু অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়। কোনো অর্থ প্রয়োজন হলে তাদের সন্তানের কাছে যেতে হয়। দেখা যাচ্ছে দুঃখজনক হলেও সত্য, এই সন্তানরা সে অর্থ দিতে পারে না, অথচ এই পিতা একদিন তার যাবতীয় রোজগার দিয়ে তার সন্তানকে লালন পালন করেছিল। বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ধরনের চিত্রগুলো বেশি দেখা যায়, কেননা মধ্যবিত্তের পিতামাতা তার সন্তানকে সার্বিক বিষয়ে গড়ে তোলার জন্য যে খরচগুলো করে ভবিষ্যতের জন্য সে আর সঞ্চয় করতে পারে না। কিন্তু যখন তারাই বৃদ্ধ হয়ে যায়, এই সন্তানই তাদেরকে ফেলে দেয়। তো অর্থনৈতিক দিক দিয়ে যে বিভিন্ন সমস্যাগুলো হয় সেই ধরনের সমস্যাগুলোকে বলা হয় অর্থনৈতিক সমস্যা। দেখা যাচ্ছে যে মেয়ে হয়েছে, মেয়ের বিয়ে দিয়ে দিতে যে তার যাবতীয় খরচ হয়ে গেছে, এই খরচগুলো সে যদি না করতো তাহলে কিন্তু ভবিষ্যতে সে ভালো থাকতো। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক মেয়ে বা অনেক ছেলে মাথায় রাখে না। তো অর্থনৈতিক দিক দিয়ে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে সেই ধরনের সমস্যাগুলোকে বলা হয় অর্থনৈতিক সমস্যা। এরপরে শারীরিক সমস্যা। দেখো, মানুষ অসুস্থ হতেই পারে, তবে আমাদের বয়স আর বৃদ্ধ বয়সের অসুস্থতার মধ্যে তফাৎ রয়েছে। আমরা কিন্তু সহজে অসুস্থ হয়ে পড়ি না, কিন্তু আমাদের যখন বয়স হয়ে যাবে আমরা অল্প কিছুতেই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যেতে পারি। আমরা একটু পরিশ্রম করলে অসুস্থ হয়ে যেতে পারি, আমরা একটু হাঁটাচলা করলে অসুস্থ হয়ে যেতে পারি। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা অনেক ফ্যামিলিতে দেখতে পাই যে শ্বশুরকে দিয়ে বা পিতামাতাকে দিয়ে বাজার করানো হয়,
সন্তানকে স্কুলে পাঠানো হচ্ছে, আসলে তাদের শারীরিক বিষয়টার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাদের শক্তি সামর্থ্য থাকলেই যদি আমরা কাজটা করাই তাহলে ওকে, তাছাড়া দেখা যাচ্ছে জোর করে যদি তাকে বলা হয় বাজার করতে, তাকে যদি আমার সন্তানকে স্কুলে নিয়ে যেতে বলি তাহলে এটা অবশ্যই অমানবিক। তাই শারীরিক বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, তার শরীর সুস্থ আছে কিনা দেখতে হবে, অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে। তাহলে এই যে প্রবীণদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে। অবশ্যই তোমাদের বাসায় যদি বৃদ্ধ দাদু নানা নানি এগুলো থাকে তবে তারা সুস্থ আছে কিনা খেয়াল রাখবে। যদি অসুস্থ থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবে। সামাজিক এবং সাংস্কৃতিক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু জাস্ট পয়েন্টগুলো ধরে তোমাদের সামনে বর্ণনা করে যাচ্ছি। এই পয়েন্টগুলো তোমাদের বইতে লেখা আছে। যদি বইটা বের করো এখনই তাহলে 88 পৃষ্ঠা এবং 89 পৃষ্ঠায় এই সমস্যাগুলো লেখা আছে। আমাদের দেখো, এই যে সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো, এটা হচ্ছে আমরা বর্তমান যে মডার্ন জগতে বসবাস করছি এই সময়ে এসে বৃদ্ধদের প্রতি বয়স্কদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ দিনে দিনে কমে যাচ্ছে। কিন্তু পূর্বে আজ থেকে 15-20 বছর আগে শ্রদ্ধাবোধটা ঘাটতি ছিল না, বেশি ছিল। যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমরা তাদেরকে প্রয়োজনীয় সম্মান দেখাই না, বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তাদেরকে নিয়ে যাই না। এই যে সম্মান দেখানো হয় না, তাদেরকে শ্রদ্ধা করা হয় না, তাদেরকে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, এই ধরনের সমস্যাগুলোই হচ্ছে আমাদের প্রবীণদের সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যা। আমি সমস্যা বর্ণনা করছি, সমাধানগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো, এগুলো করলেই সমাধান হয়ে যাবে। আরেকটা হচ্ছে মনস্তাত্ত্বিক, এই যে মানসিক এই মেধা, এই মেধার উপরে চাপ সৃষ্টিকারী যে ধরনের সমস্যা হয় সেই ধরনের সমস্যাকে বলা হয় মনস্তাত্ত্বিক সমস্যা। যেমন তাদের সঙ্গে কথা না বলা, তাদেরকে ঘরের কোণে কোণঠাসা করে রাখা, তাদের মতামতকে গুরুত্ব না দেওয়া, এ ধরনের সমস্যাগুলোকে বলা হয় মনস্তাত্ত্বিক সমস্যা। তো আশা করছি তোমরা সকলেই আজকের আমার এই সংক্ষিপ্ত ক্লাসটা সহজে বুঝতে পারছো। আগামী দিন তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আমি তাহলে আজকে প্রবীণদের অধিকার এবং তাদের সমস্যা নিয়ে তোমাদের সামনে উল্লেখ করলাম। সর্বশেষ একটা আবেদন রেখে যেতে চাই, তোমাদের পরিবারে যদি কেউ কোনো বৃদ্ধ বয়স্ক মানুষ থাকে অবশ্যই তোমরা তাদের সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। কোনো বৃদ্ধ পিতামাতাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়, এই প্রত্যাশা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সঙ্গে রাখছি। আর সর্বশেষ একটা হোমওয়ার্ক দিতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 89 পৃষ্ঠায় দেখো লেখা আছে কাজ 2, কাজ নাম্বার 2, তোমার পরিচিত কোনো প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হন তার বিবরণ দাও। তোমার পরিচিত কোনো প্রবীণ ব্যক্তি যেসব সমস্যার সম্মুখীন হন তার বিবরণ দাও। আশা করছি তোমরা সকলেই আমার এই হোমওয়ার্কটা করে দেখাবে। আজকে যে আলোচনা করা হলো প্রবীণদের সমস্যা, তুমি যদি কোনো প্রবীণ ব্যক্তির সমস্যা দেখতে নাও পাও তাও যে সমস্যাগুলো আলোচনা করা হলো এগুলো লিখলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তোমাদের আবারও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ হাফেজ।